সমাজসেবা বলতে আমরা কি বুঝি? যে বা যারা সমাজের স্বার্থে কাজ করেন। কিন্তু সমাজের জন্য কাজ করা মানেই সবসময় রাস্তায় বেরিয়ে মানুষের মাঝে কাজ করা কি? কিছু মানুষ আছেন যারা নির্দ্বিধায় জনসাধারণের জন্য কাজ করে চলেছেন লোকচক্ষুর আড়ালে থেকে, আর সেই রকম মানুষের খোঁজেই বেরিয়ে পড়ে ধুলোবালির টিম তাদের প্রকৃত অর্থে আনস্টপেবল সোলস খুঁজতে। তেমনই একজন মানুষকে আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি। জাতীয় পুরস্কার সম্মানে সম্মানিত গবেষক ডক্টর রমেন্দ্রলাল মুখার্জি, যার নামে প্রায় ৩৫টি আবিষ্কার আন্তর্জাতিক স্তরে পেটেন্ট করা রয়েছে। শুনব তাঁর গবেষণার কথা, শুনব কিভাবে তিনি গবেষণামূলক কাজে নিজেকে নিযুক্ত করলেন এবং শুনব ওনার অনুপ্রেরণার কথা। নমস্কার স্যার। ধুলোবালির পক্ষ থেকে আপনাকে স্বাগত। ম্যাম, আপনাকেও স্বাগত। প্রথমেই স্যার আমি এটাই জানবো যে আপনার যে এত দীর্ঘ চাকরি করছিলেন, তারপরে সেখান থেকে ছেড়ে এই ইনোভেশনের জগতে এসেছেন, তো সেটার একটা দীর্ঘ জার্নি অবশ্যই থাকে। আপনি এই ভিডিও চলার আগে বলছিলেন আমাদের সঙ্গে কথাতে যে সেই 4 বছর বয়স থেকে আপনার জার্নি শুরু হয়েছে ইনোভেশনের, তো সেটা নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, ছোটোবেলা থেকে আমার একটু কৌতূহল আছে সব ব্যাপারই। আরেকটা জিনিস ছিল, আমার দুপুরবেলায় ঘুম হতো না, এখনও হয় না। তো এরকম একটা বিশেষ দিনের ঘটনা বলি, যে এরকম আমার ঠাকুরদাদা, আমরা 6 ভাই বোন ছিলাম, তা সবাইকে বলেছে যে দুপুরবেলায় ঘুমাতে হবে। তা মাটিতে বড় একটা বিছানার করা হয়েছে, আর আমরা যে বাড়িতে যখন ছিলাম, আমাদের একটা বড় বাংলো টাইপের বিশাল বাড়ি। তা সেই ঘরে অনেক বড় ঘর ছিল, এবং হাইটটাও ছিল প্রায় 18-20 ফুট হাইটের ঘর। এরকম একটা ঘর একদিন দুপুরবেলায় চারদিক দরজা জানলা বন্ধ রেখে আমার ঠাকুরদাদা বলেছে সবাইকে ঘুমাতে হবে। আর ঠাকুরদাদা আমার মাথার পিছনে বসেছিলেন। এবারে উনি হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে হয়তো আমি ঘুমাচ্ছি না। তা এবারে আমরা সব শুয়েছিলাম, এবং আমার পাটা ছিল দেওয়ালের দিকে, আর মাথার পিছন দিকটায় ঠাকুরদাদা বসেছেন, একদম পিছন দিকে ছিল একটা বড় দরজা, যে দরজার ওপর দিক দিয়ে একটু ফাঁকা ছিল এবং একটা আলো আসছিল। এবং উনি টেস্ট করে দেখবার জন্য যে সবাই ঘুমিয়েছে কিনা, তো উনি হঠাৎ করে বললেন যে মরা কুমির লেজ নাড়ে। তো যেই না বলা আমাকে প্রমাণ করতে হবে যে আমি ঘুমাচ্ছি, আমি আমার পায়ের পাতাগুলো নাড়ানো শুরু করলাম। তখন উনি বলে, বাহ, একজন ঘুমাচ্ছে, বাকিরা সবাই জেগে আছে। তখন আমি প্রমাণ করছি যে আমি ঘুমাচ্ছি, আরও পায়ের পাতাটা নাড়ছি। তো এটা ছিল সেই ঘটনাটা। এবারে আমি তো চোখটাকে অল্প খুলে আমি দেখছি যে কি ঘটছে চারিদিকে। তো এবারে দেখছি যে আমার পা যেদিকটা রয়েছে দেওয়ালে, তা আমি দেখছি যে ওইখানে হঠাৎ করে দেখলাম যে একটা হলুদ মতন ট্যাক্সি মতন কিছু চলে গেল। কোনো একটা লোক মনে হচ্ছে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, কখনো মনে হচ্ছে কোনো লরি বেরিয়ে যাচ্ছে। তো এরকম দেখছি, কিন্তু চোখটা বেশি খুলতে পারছি না। তো আমার একটু লাগছে, খুললেই তো বলে একটু ঘুমাসনি এখনো। এটা তারপরে যখন বিকেলবেলায় কিন্তু আমার মনে খুব কৌতূহল হচ্ছে যে এটা কেন এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করতে পারছি না। জিজ্ঞেস করলে প্রমাণিত হয়ে যায় দুপুরবেলায় জেগেছিলাম। এরপরে আমার মাথায় হঠাৎ করে প্রশ্নটা জাগলো যে একটা বিশাল বড় ঘরের মধ্যে ঘটনাটা ঘটছিল, তা সেটা কি বড় ঘরেই হয় না ছোট জায়গাতেও হতে পারে? এরকম একটা ভাবনা আমার মাথায় এলো, কেউ আগে ভাবনাটাকে ঢুকিয়ে দেয়নি। আমি এটাই ভাবছি। এবারে ভাবতে আমার মাথায় তখন এলো, আচ্ছা, যে ছোট জায়গায় হতে পারে তাহলে কি দিয়ে দেখব। এইসব ভেবে আমার ঠাকুমার একটা কাশি ফেলে দেওয়া একটা ছোট বাক্স ছিল, সিরাপের বাক্স, সাদা রঙের। তা আমি তখন সেইটাকে ভাবলাম যে আচ্ছা, সেটা যদি ঘর হয় তো কেমন হয়। এই ভেবে আমি ভাবলাম, তো ঘরে তো দরজা ছিল, তো এখানে দরজা নেই, তাহলে আলো একটা আসছিল বুঝতে পারছিলাম, এবং আলো আসছিল আর বাইরের জিনিসপত্র দেখেছিলাম। এখন যেটা আমরা সিনেমা বলি, তখন তো সিনেমা দেখিনি। এই ভেবে আমি আমার মায়ের কাছে বললাম যে একটা সেফটিপিন লাগবে, কারণ একটা ফুটো করতে হবে। তো এবারে মা তো বললাম, মা একটা সেফটিপিন দাও। মা কিছুতেই দেবে না, যে বাচ্চা ছেলে, এবার হাতে ফুটে যাবে, রক্ত বেরোবে। তারপর আমি কান্নাকাটি জুড়ে দিলাম। অবশেষে মা আমাকে সেফটিপিনটা দিয়েছিল। তখন কি করলাম, আমি লম্বা বাক্সটার একটা দিকে একটা সেফটিপিন দিয়ে ফুটো করেছি। তা ফুটো করে এবার আমি আবার ভাবছি যে এই দিকটা তো ফুটো হয়েছে, কিন্তু আমি তো ঘরের মধ্যে ঢুকবো কী করে, ভেতরে ওটা দেখতে পাচ্ছি কিনা ঘটনাটা। তো এই ভেবে আমি কি করলাম, ওই সেফটিপিন দিয়ে উল্টো দিকে কল্পনা করছি পাটা ছিল দেওয়ালের দিকে, এই ভেবে আমি আরেকটা দিকে অনেকগুলো ফুটো করে একটা আঙুল দিয়ে ঠেলেছি, একটা বড় একটা গর্ত হয়েছে। এই গর্তটি হলো, তা আমাদের অ্যাকচুয়ালি যে ঘরটায় ঘটনাটা ঘটেছিল, সেই ঘরটার বাইরে ছিল একটা বারান্দা, তারপরে ছিল একটা বাগান, তারপরে ছিল একটা রাস্তা, সেইটা হচ্ছে 4 যে রাস্তাটা।
এবার সেই রাস্তায় গাড়ি চলাচল করছিল। তো এই ভেবে আমি ওই বারান্দাতে দেখছি যে কী ঘটনা ঘটছে। তখন আমি ওটা দিয়ে যখন দেখছি, খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম ফুটোটা দিয়ে যে হ্যাঁ, দেখা যাচ্ছে যে দূরে গাড়ি যাচ্ছে, লোক যাচ্ছে, সব ওখানে দিয়ে তখন দেখতে যাচ্ছে। কিন্তু সেই যে ঘটনাটা, সেই ঘটনাটা আমাকে এতটাই মানে আনন্দিত করেছিল ওই সময় আর কি, মানে যেটা আর কি বলে বোঝাতে পারছি না, কিন্তু কাউকে এটি প্রকাশও করতে পারছি না। আমি নিজের মধ্যেই আনন্দটা রেখেছি, আর কৌতূহলটাও নিজের মধ্যেই রয়েছে, যেটা দারুণ একটা জিনিস হয়েছে। পরে যখন আমি ক্লাস 7-8-এ অপটিক্স পড়েছি, তখন দেখলাম যে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে পিনহোল ক্যামেরা। তো এইটা আমার ওই ঘটনাটার সূত্রটা ওই রকমভাবেই শুরু হয়েছিল। তারপরের একটা ঘটনা বলি, যে ঘটনাটা আমার দাদা, উনি আমাকে দুটো লেন্স দিয়েছিলেন। তো লেন্স দুটো নিয়ে আমি এরকম, আমার সামনে একটা বই খোলা ছিল, মাটিতে বসে আমি পড়ছিলাম। তা লেন্স দুটো নিয়ে হাতে নিয়ে আমি এরকম করে নাড়াচড়া করছিলাম। তা নাড়াচড়া করতে করতে হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমার বইয়ের লেখাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু হাতটা একটু যেই নড়ে গেল, আবার দেখলাম লেখাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার একটু নাড়াচ্ছি, আবার চলে আসছে। তো এরকম ঘটনা যখন বারবার ঘটছে, আমি তখন ভাবলাম এটা কি কোনো যন্ত্রের আকার দেওয়া যেতে পারে, তাহলে জিনিসটা নড়ে যাবে না। তো এইসব ভেবে আমি তখন কি করলাম যে একটা কিছু বানাতে হবে। কি বানাবো, এর জন্য কিছু যন্ত্রপাতি লাগবে। তো আমি একটা খাতা, একটা কাগজ, পেন নিয়ে একটা মোটামুটি ঠিক করলাম যে এরকম যদি আর কিছু বানানো যায়। এবারে কী হবে, দোকান থেকে তো জিনিস কেনার তখন অবস্থা নেই। এইভাবে ভেবে তার আগে যে ঘটনাটা ঘটেছিল আমার ছোটোবেলায়, মানে এই সবটাই ছোটোবেলার ঘটনা বলছি। আমি আমার 12-13 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি আর কি। তা তখন যে ঘটনা, 4 বছরের বয়সে, তখন আমরা একটা অন্য পরিবেশে ছিলাম। তখন বাবা যেখানে চাকরি করতেন সেখানে বিশাল বাংলো টাইপের বড় বাড়ি ছিল। তারপরে কী হবে, আমরা ওই এমন একটা পরিস্থিতিতে আসি যেখানে তখন খুবই একটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলে আসি, এবং আমরা আমাদের বাবা যে বাড়িটা পড়ে গেছিলো সেই বাড়িতে আমরা তখন সবাই মিলে রয়েছি। তা সেইখানে আমরা ছিলাম, এবং ওই যে ঘটনাগুলো বলছি এটা পরের জায়গার ঘটনা। তা সেইখানে আমি ভাবলাম যে কিছু একটা করে এই জিনিসটা যদি বানাতে, যাতে হাতটা নড়ে যাচ্ছে, সেটা আমার প্রথম উদ্দেশ্য ছিল, হাতটা যদি না নড়ে যায়, একটা কোনো যন্ত্র হবে যেটাতে আমি জিনিসটা দেখতে পারবো। তো এই ভেবে আমি প্রথমে একটা সুইচ বোর্ড, যেটা এখনকার দিনে সব ব্যাকেলাইটের সুইচ বোর্ড হয়, তখন কাঠের সুইচ বোর্ড পাওয়া যেত। তো কাঠের সুইচ বোর্ড নিয়েছি, একটা শাল কাঠের একটা 2 ফুট লম্বা একটা গুঁড়ি নিয়েছি, যেটা পেরেক দিয়ে আমি আটকেছি, হাতুড়ি পেরেক ছিল সবই অ্যাভেলেবেল, সেটা দিয়ে আটকেছি। তারপরে ভাবছি যে ওই জিনিসটাকে, লেন্সগুলো তো এমনি লুজ লেন্স ছিল, তো ওইটাকে কি করব, ওটাকে রাখতে গেলে কোনো একটা জায়গায় ধরতে হবে। সেই ভেবে আমি দুটো জোগাড় করলাম, এই স্টার্টার, টিউবলাইটের, অ্যালুমিনিয়ামের টিউবলাইটের স্টার্টার, এখন সেটাও অবসলিউট হয়ে এসছে। তো সেই স্টার্টারে পেরেক দিয়ে দুদিকে দুটো ফুটো করেছি, আর ভেতরে জিনিসপত্র সব বাইরে ফেলে দিই, ওটা খারাপ ছিল। তারপরে লেন্সটাকে কি করেছি, কাগজ দিয়ে পেঁচিয়ে স্টার্টারগুলোর ভেতরে দুটো লেন্সকে ঢুকিয়েছি। এরপরে ভাবলাম সেটা তো হলো, এরপরে স্ট্রাকচারটা একটা দরকার, ধরে রাখবে কে, এই ভেবে আমি একটা পাউডারে কুটো জোগাড় করেছি। তখনকার দিনে ছিল কিউটি পাউডার, সাদা রঙের। সেই কিউটি পাউডারে দুদিকে ফুটো করে ওই স্টার্টার দুটোকে ঢুকিয়েছি উইথ লেন্স। এরপরে কী করেছি, জিআই তার দিয়ে ওই কাঠের ব্লকটার সঙ্গে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি। বেঁধে এবারে নিচে একটা কিছু প্ল্যাটফর্ম, যেটাতে আমি কাগজ দেখেছিলাম, আমি তাহলে ভাবলাম যে একটা পাটাতন কিছুটা রাখবো, এই ভেবে আমি একটা লোহার টুকরো জোগাড় করি, যাতে অনেকগুলো ছিদ্র ছিল। এবার তার মধ্যে আমি ওরকম এটাকে সেট করেছি, করে এবারে ভাবছি যে আলোকে তো ঢুকতে হবে, কোথা দিয়ে ঢুকবো, সবটাই ভাবছি আর করছি। তখন একটা ওই আমুলের যে দুধের ঢাকা হয়, সেই দুধের ঢাকা নিয়ে আমি তলায় অ্যাঙ্গেল করে ওকে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এখন স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এরপর আমি ভাবছি এবার দেখতে হবে, কি দেখবো। তখন প্রথমে আমি ভাবলাম তাহলে একটা কাগজ কিনে আসি। তা কাগজ যেই তলায় ঢোকালাম, দেখলাম পুরো অন্ধকার হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না, একটু মনটা খারাপ হলো। তারপরে ভাবছি যে না, কাগজ ঢোকালে হবে না, এমন কিছু দিতে হবে যেটা ট্রান্সপারেন্ট হতে হবে। এবার ট্রান্সপারেন্টটা কী হতে পারে, তাহলে তখনকার যে অবস্থা, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি, তখন ভাবছি যে তখন তো জানি না স্লাইড বলে কিছু একটা জিনিস আছে। তো এই ভেবে আমি ভাবছি যে একটা ট্রান্সপারেন্ট কিছু হতে হবে। ভেবে আমি দেখলাম আমাদের যেখানটা ছিলাম, এটা বারান্দা মতন ছিল, সেখানে বসে কাজটা করছিলাম। এটা ছিল একটা রবিবারের ঘটনা। তারপরে তখন এই 3টে 3:30 বাজে এরকম সময়। তো এবার একটা কাচের টুকরো হঠাৎ লক্ষ্য পড়লো, সূর্যের আলোটা পড়ে চকচক করছে বাগানে। তো সেইটাকে আস্তে করে তুললাম, তুলে দেখলাম মাটি মাখা একটা জানলার কাচের টুকরো পড়ে আছে। তারপর সেটাকে আমি ভালো করে জল দিয়ে ওয়াশ করলাম, করে মুছে টুছে পরিষ্কার করলাম।
এবার ভাবলাম তাহলে এটা তাহলে আমার মধ্যে ওর মধ্যে কিছু রাখতে হবে। এবারে ভাবছি যে রাখবোটা কী, এবার দেখছি যে কাগজ দেখানো যাবে না, তাহলে এবারে ভাবছি যে এমন কিছু দিতে হবে যেটা ওখানে রেখে আমি দেখবো। এই ভাবতে ভাবতে আমি মাটিতে বসে কাজ করছি, দেখলাম একটা মশা অনেকক্ষণ ধরে আমার রক্ত খেয়েছে, রক্ত খেয়ে ও আর উঠতে পারছে না, এত রক্ত খেয়েছে, লাল হয়ে গেছে, ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। শুধু আমি মশাটার পা দুটো ধরে নিয়ে ওর কাছের মধ্যে একবার দিলাম ডলে, দেওয়ার পরে তারপরে ওটাকে আমি যখন দিলাম মাইক্রোস্কোপ, মানে ওটা তখনও জানি যে ওটাকে মাইক্রোস্কোপ বলে, ওটাকে তলায় যখন দিলাম, দেওয়ার পরে কিছুই দেখা যাচ্ছে না, মনটা আরও খারাপ হয়ে গেল। তারপরে মনে হলো যে আচ্ছা আমি সেদিনকে তো হাতটাকে নাড়াচ্ছিলাম, তাহলে আমাকে এই পাউডারের কৌটোটাকে উপর নিচ করতে হবে। এবার যেই পাউডারের কৌটোটা উপর নিচ করছি, ওপরে চোখ রেখেছি, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ডিম ডিম মতন দেখা যাচ্ছে। সে তখন আমার কী আনন্দ, আমি বুঝতে পারলাম এটাতে মশাটা আমার রক্ত খেয়েছে এবং রক্তের কোষগুলো আমি দেখতে পাচ্ছি এবং পরিষ্কার একদম গোল গোল ডিম দেখতে পাচ্ছি। সেই যে আনন্দটা হয়েছে, মানে অসাধারণ লেগেছে, নিজের একটা যে কাজ করেছি এই ভেবে টেবে। পরের দিন সোমবার আমি স্কুলে আমার বায়োলজি টিচার সুজয়বাবু, ওনাকে বললাম স্যার আমি না একটা কোনো যন্ত্র বানিয়েছি। বলছে কী যন্ত্র? তো আমি বললাম পুরো ঘটনাটা। তো স্যার তো শুনে বললো তুমি দারুণ জিনিস একটা বানিয়েছো, চলো আজকে স্কুল ছুটির পরে বিকেলবেলা তোমার বাড়িতে আমরা যাই। সুজয়বাবু এলেন, স্কুলে হেড স্যার, আরও কয়েকজন ছাত্র টিচার সবাই এলেন যে জিনিসটা দেখবেন বলে। দেখে টেকে তারপরে তো স্কুলের স্যাররা এলেন, এসে তো স্যাররা তো সে অভিভূত যে এটা তুমি একটা দারুণ জিনিস বানিয়েছো। মানে স্ট্রাকচারটা এমনই সুন্দর একটা হয়েছিল, সেটা অনেক দিন মানে সংরক্ষণ করে রাখা ছিল, সেটা এখন আর নেই। তো স্যারেরা বললো তুমি এক কাজ করো, কালকে তুমি এই যন্ত্রটাকে যেটা বানিয়েছো এটাকে স্কুলে নিয়ে আসো, তোমাকে অনেক কিছু জিনিস বলবো। তখন একটা জিনিস বললেন যে তুমি যেটা বানিয়েছো এটাকে বলা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো ওটাকে পরের দিন আমি কাগজে মুড়ে টুড়ে স্কুলে নিয়ে গেলাম। স্কুলে নিয়ে যাওয়ার পরে সেদিনকে মঙ্গলবার, সারাদিনের মানে পড়াশোনা প্রায় বন্ধই হয়ে গেল। এই তখনই আমার এই মাইক্রোস্কোপ নিয়ে কাজ হলো, মাথায় স্যার ঢুকিয়ে, এটাকে বলা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তার আগে আমরা কখনো মাইক্রোস্কোপ স্যার দেখাননি। তারপরে আমাকে বললো এটা রাখা হলো টেবিলে। তারপরে স্কুলের থেকে এরকম নিয়ে আসলে, ওটা মোটামুটি 11-12 ইঞ্চি লম্বা ছিল, কালো একটা ভারী মতন জিনিস রাখলেন, বলে এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমারটা ছিল 2 ফুট হাইট আর স্কুলেরটা ছিল 1 ফুটের মতন। রেখে উনি আবার আরও দুটো যন্ত্র নিয়ে আসলেন, বললেন যে এই দুটো রাখলাম, বললেন যে এই দুটো হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, একটা হচ্ছে 10 টাইমস, একটা হচ্ছে 20 টাইমস। আর স্যার আমারটা দেখে পরীক্ষা করে বললেন যে তুমি যেটা বানিয়েছো এটা মোটামুটি 100 টাইমস ম্যাগনিফিকেশন হয়েছে। মানে উনি অন্য কোনো একটা ক্যালিব্রেট করে বলেছিলেন। এরপরে স্যার যেটা কথাটা বললেন আমাদের সুজয়বাবু, এবং উনি বললেন যে দেখো তুমি যেটা বানিয়েছো এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, আর কম্পাউন্ড মাইক্রোস্কোপে যেটা হয়, অর্থাৎ যে 20 টাইমসের উপরে যে তুমি যেটা বানিয়েছো 100 টাইমস, এইটা অ্যাকচুয়ালি যদি আমাদের কম্পাউন্ড মানে 20 টাইমসের বেশি যদি করতে হয় তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপই করতে হবে। এর বাইরে কোনো রকম পদ্ধতি আজ অবধি কেউ মানে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, আর আগামী দিনে কেউ পারবেই না। তো এই যে কথাটা বলেছেন, তারপর থেকে আমার মাথায় জেদ চেপে থাকে যে এমন কিছু একটা আবিষ্কার করবো যেটা এগুলো বাদ দিয়ে অন্য একটা আবিষ্কার হবে। এটা আমার মাথায় যখন ঢুকলো, তারপর থেকে আমার মানে রেগুলার পড়াশোনা যেমন চললো। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরিতে জয়েন করলাম। চাকরিতে জয়েন করে যেখানে যেখানে আমি ভারতবর্ষে বিভিন্ন পোস্টেড ছিলাম, সেখানে একটা ঘরকে আমি নিজে রিসার্চ ল্যাব বানিয়ে ফেলতাম, এবং আমার মাথায় একটাই চিন্তা যে একটা যন্ত্র তৈরি হবে যেটা অন্য ধরনের কাজ করবে এবং অন্য পদ্ধতিতে হবে। এই করতে করতে চাকরি মানে আস্তে আস্তে কী হলো, উন্নতি হতে হতে এবং কোম্পানি ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট সব কিছুর করালো। তারপরে একটা সময় এলো যে আমরা তখন চাকরিতে কাজ করতে সকাল 7টায় বাড়িতে বেরোতাম, রাত্রি 11:30 বাড়ি ফিরতাম। করতে করতে এমন অবস্থা হলো যে আমার তখন আর ভাল লাগলো না, যে 95% কাজ হয়ে গেছে, 5% পুরো বাকি, এবং এই কাজটা আমি যদি না করি পৃথিবীতে আর কেউ করতে পারবে না। এইটাই হচ্ছে মেইন ব্যাপার। তো এখন আমি কি করলাম, শারীরিক অসুস্থতার একটা দিয়ে আমি চাকরি থেকে রিজাইন দিলাম। সেটা হচ্ছে 1997-এ 25 ডিসেম্বরে আমি চাকরি থেকে রিজাইন দিয়েছি। তারপরে 5 মে 1998-এ আমার এই যে আবিষ্কারটা করতে চাইছিলাম সেটা কমপ্লিট হলো, এবং তার নাম দিলাম মাইক্রোস্কোপ। তারপরে সারা পৃথিবী এটা নিয়ে হইচই শুরু করে গেল। এরপরে ভারত সরকার থেকে আমি জাতীয় পুরস্কার, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সব কিছু পেয়েছি, এবং একটা পর একটা আবিষ্কার তারপর থেকে চলতে শুরু করলো। স্যার, এই যে এত আবিষ্কার, এত যে একটা দীর্ঘ সময়, এখানে পরিবারের এবং আপনার ম্যামের মানে সহধর্মিণীর একটা খুব বড় রোল থাকে, তো সেটা যদি একটু কিছু বলেন। আমার মিসেস বসে আছে, বৈশালী মুখার্জি। তা
এবারে ব্যাপারটা হচ্ছে যখন আমি চাকরি ছেড়েছি, মানে সেই অবস্থাতে যে মানে একটা অত উঁচু পোস্টে একজন কেউ চাকরি করছে, তার যে একটা সুনাম বা সব কিছুই রয়েছে, কিন্তু ভেতরে আমার লুকিয়ে রয়েছে একটা আবিষ্কার করার নেশা। এবং তখন আবিষ্কার করার নেশাটা এমনই অবস্থায় চলে গেল যে আমি আমার মিসেসকে বললাম যে আমি যদি চাকরিটা না ছাড়ি আমার আবিষ্কার কিন্তু শেষ হবে না। তখন আমার মিসেসই আমাকে বললো, ঠিক আছে তুমি তাহলে চাকরি ছেড়ে দিয়ে বাকি কাজটা করো, তারপর দেখা যাবে কী হয়। এবং যে সময় চাকরি ছেড়েছি তখন আমার ছেলে মাত্র 1.5 বছর বয়স। সেই অবস্থায় যখন চাকরি ছেড়েছি তখন অনেক সংগ্রাম আমাদের করতে হয়েছে, এবং আমার পাশে তখন মিসেস ছিল, আমার ছেলে ছোট, মানে তখন এত কষ্ট করে মানে আমরা কাটিয়েছি সেটা আর বলার না। ইভেন মানে সত্যি কথা বলতে তখন যে ভারত সরকার থেকে যে মানে আর্থিক অনুদান যেটা পেলাম, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডে, বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডে যে টাকাটা, সেই টাকাটাকেও মানে তখন খরচা করে বাধ্য হয়েছিলাম, যে যেটা দিয়ে আর কি আমরা সংসার চালানো বা ইত্যাদি করতে হয়েছিল আর কি। মানে তখন মানে খুবই একটা আর্থিক মানে সমস্যার মধ্যে দিয়ে গেলাম। তারপরে আবার সেটাকে মানে আবিষ্কারের পরে অন্যান্য কাজকর্ম চলতে থাকলো, তারপর সেটাকে আবার অনেকটাই কাটিয়ে চলে গেল। কিন্তু সেই অবস্থায় আমার মিসেস যদি পাশে না থাকতো তাহলে কিন্তু আজকে আমি সেই চাকরিটাই করে যেতাম, এবং হয়তো আর 5 জনের মতন যেরকম করে সেরকমই আমি করতাম। ম্যাম, আপনার কি মনে কোথাও সংকোচ তখন সেই মুহূর্তে এসেছিল যে কেন চাকরি ছাড়লেন? না, অ্যাকচুয়ালি মানে প্রথম কথা যেটা হচ্ছে, সে সময় আমার নিজেরও বয়স খুব কম ছিল। তো এবারে তখন যেটা মেন একটা ছিল যে মানে ওই স্বপ্ন পূরণের একটা আকাঙ্ক্ষা তো থাকে। এবারে সবার স্বপ্ন তো একসাথে পূরণ হবে না। আমারও অনেক স্বপ্ন, ওনারও অনেক স্বপ্ন, সবার স্বপ্ন পূরণ হবে না। তো কোনো একজনের স্বপ্নটা 95% হয়ে গেছে, 5% বাকি। তো চলো সেটাই যদি একটু সাপোর্ট দিয়ে করা যায়, যদি পুরোটা কমপ্লিট হয়। তো আরেকটা যেটা ছিল যে বয়সটা অল্প থাকার কারণে কি মানে রিস্ক কোনো রিস্ক বলে মনে হতো না। তখন মনে হতো আচ্ছা ঠিক আছে, এটা তো হোক, যদি ইন ফিউচার এটা যদি ফ্রুটফুল কিছু না হয় তো দেন আবার চাকরি করা যাবে, কি আবার কিছু করাই যাবে। তো এটা রিস্ক নিয়ে দেখা যাবে যে ব্যাপারটা কতদূর গড়ায়। তো আর এমনিতে আমাদের ফ্যামিলিতে বাদ বাকি যে ওনার দাদারা বা দিদিরা যারা, তারা প্রথমে সবাই হয় না যে এখন ভাই এত ভালো চাকরিটা ছেড়ে দেবে। তো তারপরে তারাও কোথাও একটা ফিল করলো যে না ঠিক আছে, ও যখন করছে, তারপরে তারাও খুব মানে সাপোর্ট করলো। বলে আমার শাশুড়ি মাও খুব, মা তো চিরকালই একটু করতো, সাপোর্ট করতো। মা একটু দুঃখ পেয়েছিল যে মানে চাকরি ছেড়ে দিল কি হবে এটা। তারপরে বোঝানো হলো আচ্ছা ঠিক আছে, তো চাকরি আবার পাওয়া যাবে। মানে তখন তো এতটা খারাপ অবস্থাও ছিল না, তখন চাকরি পাওয়া যেত। তো ওইটা একটা কোথাও ভরসা ছিল যে ঠিক আছে, পড়াশোনা জানি কিছু একটা হয়ে যাবে, তো এখন দেখা যাক। তো ওটাই ছিল স্বপ্ন পূরণের তাগিদ। তারপরে স্বপ্নটা পূরণ হওয়ার পরে তারপরে নিজেরও আমার ভালো লাগলো যে আমি মানে সেরকম যে একটা আমাদের যেমন হয় না মানে কনজারভেটিভ ফ্যামিলি, তো সেখানে মানে ঘরের মধ্যে আমারও একটা ভালো হলো কি আমার একটা এনগেজমেন্ট হলো, যে নানান রকম কাজ শিখলাম, তো কম্পিউটার শিখলাম, এইসব শিখলাম, শিখে এইসব সাথে 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 এই করা সেই করা কাজগুলো শুরু হলো। তো আমার নিজেরও একটা এনগেজমেন্ট হলো। তো ওই করে করে চলছে এখনও পর্যন্ত। স্যার, যেই মুহূর্তে নোবেল প্রাইজটা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেলেন, স্যার যেই মুহূর্তে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেলেন, তো সেইটার একটু অনুভূতি জানতে চাইব। এবং আপনার নাম ভারত সরকারের পক্ষ থেকে নোবেলের জন্য নমিনেট করা হয়েছিল, তো সেই অনুভূতিটা একটু জানতে চাইব। সেটা তো একটা আলাদা গল্প হবে আর কি। তো এমনিতে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমি বলি যে আমার কাছে আমার আবিষ্কারটা তখন এতটাই প্রচার পেয়েছিল বিভিন্ন জার্নালে বা এতে সারা পৃথিবীতে, যে প্রথমে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডই আমাকে দেওয়া হয় 2000 সালে জেনিভা সুইজারল্যান্ডের তরফ থেকে। সেখানে পাওয়ার পরে তখন তার আগে থেকে 1998 সাল থেকেই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এদের সঙ্গে আমার রীতিমতো তখন টেলিফোন না, তখন চিঠিতে, তখন তো মেল অতটা প্রচার ছিল না, চিঠিতেই তখন সেগুলো যোগাযোগ হতো। তারপরে অ্যাকচুয়ালি এটা 4 বছর সময় লেগেছিলো, 98 থেকে শুরু করে 2002 সালে আমি বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং এটা 11 মে তে দেওয়া হয়েছিল। এবং কথা হয়েছিল যে তখন KR নারায়ণ ছিলেন প্রেসিডেন্ট এবং অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী।
এবং আমাকে যেটা জানানো হয়েছিল যে ওনারা দুজনেই আমাকে এই সম্মানটা দেবেন একসঙ্গে, কিন্তু দুর্ঘটনাবশত সেই সময় একটা দাঙ্গা লাগে, গুজরাটে একটা দাঙ্গা লাগে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনকেই ওইখানে যেতে হয়েছিল। সেই জন্য কেসি পন্থ এই ন্যাশনাল ওইখান দিনটা তোর ফিক্সড হয়েছে, তো সেই জন্য কেসি পন্থ এটা পুরস্কারটা দিয়েছিলেন। এবং যখন এবং 4 বছর, এটা আমি বলে রাখি যে 4 বছর যে সময়টা ওনারা লিখেছিলেন তার মধ্যে এরা অনেক কিছু আলোচনা করেছিলেন, অনেক সার্ভে করেছিলেন, আমার সম্বন্ধে তারা যাচাই করেছেন, অনেক কিছু করে তারপরে আমাকে দেবার জন্য ঠিক করেছেন এই 4টা বছর ধরে। এবং আমি প্রথমে যখন আমার কাছে প্রপোজাল আসে যে আপনাকে দেওয়া, আমাকে সিলেক্ট করা হচ্ছে বলে 1998-এ, তারপরে আমি প্রত্যেক বছরই ভাবতাম যে ও আমাকে বলেছিল 11th মেটা আমাকে বলেছিল যে 11th মেতেই দেওয়া হবে। প্রত্যেক বছর ভাবতাম যে 11th মের হয়তো 7 দিন আগে একটা ফোন কল আসবে, কিন্তু দেখছি আসছে না। এই করতে করতে ঠিক ওই 2002-এর ওই 11th মের ওই 3 দিন কি 4 দিন আগে আমার কাছে এরকম ফোন কল আসে যেরকম আমাকে দিল্লিতে আসতে হবে এরকম পুরস্কার নেওয়ার জন্য। তখন তো একটা দারুণ আনন্দ হয়েই ছিল আর কি। কিন্তু সেই সময়টা সত্যি অনেক কষ্টের মধ্যে ছিলাম, আমরা অনেকটাই কষ্টের মধ্যে ছিলাম। ভালো লেগেছিল আর কি, খুবই বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং সারা পৃথিবীতে সব বড় বড় সায়েন্টিস্টরা সেখানে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানটা দেখার জন্য। স্যার, আপনার মাইক্রোস্কোপ নিয়ে একটা বড় লড়াই আছে, মানে অনেক জায়গায় মানছিল না, আবার মানছিল, একটা বিশাল লড়াই আছে, তো সেইটা নিয়ে যদি বলেন। অ্যাকচুয়ালি আমি যে মাইক্রোস্কোপটা প্রথম বার করি, মাইক্রোস্কোপ, এটা বার করতে আমার প্রায় 24 বছর সময় চলে গেছে। এই সময়টা দীর্ঘ সময়, কারণ এই সময়টা একটা লেগেছে তার কারণ হচ্ছে যে আমি পুরোপুরি যেহেতু তখন চাকরি করতাম আর কি, বা পড়াশোনা করেছি এই ক্লাস 7-8 থেকে শুরু করে আর ধরুন 1999 অবধি, যথেষ্ট পরিমাণ কাজ করতে হয়েছে। এবং আমি একটা জিনিস ফিল করেছি যে যখন যে কোনো মানুষ তার যদি মনে যদি একটা কোনো জেদ থাকে যে আমি কাজটা করবই, যে আমাকে বলেছিল যে এটা হয় না, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং জব ছিল, যেটা বলছে কোনো দিনও কেউ করতে পারবে না, তো আমি সেটা করেইছি। এবং সেই যে লড়াইটা, সেই লড়াইয়ের সময় কিন্তু আমার অনেক কিছু ফ্যাক্টর ছিল। একটা ফ্যাক্টর তো আর্থিক ফ্যাক্টর তো ছিলই আর কি, যে এই যে ধরুন আমি যে গবেষণা করেছি, এই গবেষণার জন্য আমি কারোর থেকে একটা পয়সা ধার নিইনি, এবং যা খরচা আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়েই করেছিলাম, কারণ একটা আবিষ্কারের পিছনে প্রচুর খরচা থাকে। সেই খরচাটা আমি নিজের উপার্জনের টাকা দিয়েই করেছি, যে কাউকে বলিনি যে তুমি 5টা পয়সা বা 2টো পয়সা আমাকে দাও আমি আবিষ্কার করবো বলে। এবং গভর্নমেন্টেও কোনো রকম অনুদান আমি কিছুই নিইনি, না কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসর বলবে যে আমাদের ইউনিভার্সিটির কাজ করেছে। এবং এখনও অবধি আমি যা কাজ করেছি এবং সবটাই কিন্তু নিজের কৃতিত্বে করেছি, এবং কারোর থেকে বলিনি যে আমার এই কাজটার জন্য আমার এই হেল্প লাগবে কি আমার একটা সেট আপ লাগবে, সব কিছু। এবং দেখা গেছে অনেক জিনিস, যেটা আজকে কথা প্রসঙ্গে বলছি, যে একটা আবিষ্কার করার পিছনে দেখা গেল যে এমন কিছু জিনিস দরকার যে জিনিসটাই হয়তো কোনো পৃথিবীতেই নেই। সুতরাং আমাকে আগে সেই জিনিসটা তৈরি করতে হয়েছে, সেই যন্ত্রটা আগে বানাতে হয়েছে। সেই যন্ত্রটার কাজ কি, আমার এই আবিষ্কারটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আবিষ্কারটা করার পিছনে যে অন্যান্য জিনিস, সেটাকেও আমাকে নিজেকেই তৈরি করতে হয়েছে, এবং তার জন্য যা করার আমাকে করতে হয়েছে। এছাড়া পেটেন্ট করার জন্য তো খরচা আছেই, প্রত্যেক কথা পেটেন্টের পিছনে অনেক খরচা আছে, সেইগুলো পুরোটাই নিজে চালিয়ে গেছি, সেইভাবে করে এসেছি। আপনার যা আবিষ্কার, যা গবেষণা, সেগুলো মোটামুটি সবকটাই এখন প্রত্যেকেই জানে, এবং কিছুদিন আগে অবধিও, এখন যে এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু আপনি কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে, প্রচারের বিমুখে, তো সেইটা কেন? আমি প্রচারটা ঠিক চাই না, বেশি প্রচার হয়ে গেলে আবার আমার কাজের ক্ষতি হয়। তার কারণ এর আগেও হয়েছে, হয়নি তা না, যেটা হয়েছে বলে অনেকে এসে আমার সময় নষ্ট করেছে। তো সেই জন্যই আমি খুব নিরিবিলিতে কাজ করতে ভালোবাসি, এবং একটা সময় এমন এসেছে যে আমার একটা কাজের পিছনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাজ করতে হয়েছে, 23.5 ঘন্টা কাজ করতে হয়েছে, নাহলে আমি কাজটা করতে পারবো না আর কি। যেটার জন্য আর কি ভারত সরকারের পক্ষ থেকে আমার নাম নোবেলে করা হলো, সেটার তো একটা লড়াই বলতে পারেন।
তা লড়াইটা এরকম হচ্ছে যে 2005 সালে আমি একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করবো বলে ভাবি যে এমন কোনো মাইক্রোস্কোপ কি হতে পারে যে সবকটা কাজ করতে পারবে, এরকম একটা মাইক্রোস্কোপ আমার দরকার। তো এই ভেবে আমি আমার গবেষণা শুরু করি এবং 2010 সালে সেটা আমার সাকসেস হয় এবং আমি আলটিমেটলি সেটার পেটেন্ট ফাইলিং করে দিই। করার পরে আমার নেক্সট আবিষ্কার তখন চলছে। এবার করতে করতে দেখা গেল যে ওর মধ্যে এমন কিছু জিনিস দরকার যেটা আমি কোনো জায়গায় পাচ্ছি না। তখন বাধ্য হয়ে ওইটাকে ডিস্ট্রয় করলাম, করে ওর ভেতর থেকে কম্পোনেন্টগুলোকে খুলে নিলাম। এই করতে করতে এমন একদিন আসলো 3 বছর পরে আমার ওই যন্ত্রটা কোনো অস্তিত্ব রইল না। এইভাবে করার পরে হঠাৎ করে 2019 সালের এই 27শে ডিসেম্বর নাগাদ আমার কাছে কল আসে যে কন্ট্রোল অফ পেটেন্ট আমাকে বললেন যে আমি যে আবিষ্কারটা করেছি এটা আমার রিসার্চটা সারা পৃথিবী ট্রাভেল করেছে এবং বিজ্ঞানীরা সবাই বলেছে যে এইরকম বাস্তবে কেউ করতে পারবে না, কারণ এই জিনিসটা হতেই পারে না, যদি কেউ করে তাকে নোবেল প্রাইজ দিতে হবে, এরকম একটা ইনভেনশন হতে পারে না। তখন কন্ট্রোল অফ পেটেন্ট বলেছেন যে আপনি যে করেছেন তাহলে আপনাকে একটা প্রুফ দিতে হবে যে আপনি যে বানিয়েছেন বলে, যে আপনি এক কাজ করুন, আমাকে একটা ডেট বললেন যে ডেটটা ওই জানুয়ারি মাসের 3-4 তারিখ নাগাদ ছিল, মানে মোট কথা আমার কাছে জাস্ট 7 days টাইম দিয়েছিলেন উনি এবং 12:30 বলেছিলেন যে ঠিক 12:30 আপনি আপনার ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার এখানে আসবেন, এখানে লাইভ ডেমনস্ট্রেশন হবে এবং আপনি ফুল ফাংশনটা বোঝাবেন যেটা আমি দেখতে চাই যে আপনি করেছেন বলে। এবারে কন্ট্রোল অফ পেটেন্ট ভাবছে যে সারা পৃথিবী সব সায়েন্টিস্ট বলছে এটা হয় না, ইনি একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট করেছেন, ওনারও একটু খটকা ছিল। এবারে ওনার যে মেসেজটা পেয়ে বা ওনার যে এটা পেয়ে আমার তখন চিন্তা যে আমি যন্ত্রটা এখন কী করবো, কারণ এবারে হাল ছেড়ে দিলে চলবে না, যে আমি যে সত্যি করেছি সেটা প্রুফ দেখাতে হবে, কারণ অনেকে পেটেন্ট ফাইলিং এমনও করে আলটিমেটলি পেটেন্ট গ্র্যান্ট হয় না, কারণ তো সেটা আলটিমেট মানে এমন কিছু ভুলভাল কিছু থাকে যেটার জন্য পেটেন্ট গ্র্যান্ট হয় না, কিন্তু আমাকে তো প্রুফ করে দেখাতে হবে যে আমি জিনিসটা করেছি বলে। সেই দিন থেকে মানে ডেলি প্রায় 23 থেকে 23.5 ঘন্টা এক নাগাড়ে কাজ করে আলটিমেটলি 12:30 সময় ওনার চেম্বারে যখন ঢুকেছি, উনি তো দেখে অবাকই হয়ে গেলেন যে এরকম একটা মানে বাস্তবে সম্ভব ভেবে উনি বাক্সটা, আমি একটা সাধারণ একটা বাক্স লাল স্ট্র্যাপ লাগানো ছিল ওনার চেম্বারে যখন ঢুকলাম, উনি তো মানে চেয়ার থেকে উঠে জড়িয়ে আমাকে ধরে বসালেন এবং পুরো 1.5 ঘন্টা সময় লেগেছিল ওইটা পুরো ডেমনস্ট্রেশন করার জন্য, এবং উনি 1.5 ঘন্টা পুরো আমার সামনে দাঁড়িয়ে রইলেন এবং বসলেন না অন্য চেয়ারে, এবং পুরো ডেমনস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরে উনি বললেন যে আমরা আপনার নাম চাইছি যে থ্রু অপার চ্যানেল নোবেল কমিটিতে পাঠাবো ওরকম। আমি বললাম দেখুন সেটা পাঠানো হোক, সেটা কিন্তু আমি কিন্তু বাকি অন্য প্রসেসের মধ্যে যাব না, কারণ ওখানে অন্যান্য লবির যে ব্যাপারগুলো আছে, অনেক পলিটিক্স ওখানে কাজ করে, তো আমি সেগুলো যাব না। কিন্তু উনি বললেন যে না, এত বড় একটা কাজের জন্য আমরা এটা করব, এবং তারপরে একদিনের মাথায় উনি পেটেন্ট সার্টিফিকেট আমার বাড়িতে পৌঁছে দিলেন এবং বাকি ফর্মালিটিস যা করে 1-1.5 বছরের মধ্যে বোধহয় সেই কাজটাও কমপ্লিট করে তারপরে এখন আমি আর ওটা জানি না আর ফার্দার কী করতে হবে, সেগুলো নিয়ে আমি আর মাথায় ঘামাই না। আপনার সমস্ত আবিষ্কারগুলি আমি দেখেছি, প্রত্যেকটাই কস্ট এফিশিয়েন্ট এবং কস্ট এফেক্টিভ। তো সাধারণ মানুষের ক্ষেত্রে এই যন্ত্রগুলো কতটা ইউজফুল? আমি সবসময় সেটাই চেয়েছি। ইভেন আমি যখন মাইক্রোস্কোপ করেছি, আমার উদ্দেশ্যই ছিল এটা, কারণ তখনকার দিনে আমি বলি যে মাইক্রোস্কোপ মানে খুব একটা কস্টলি জিনিস ছিল, যে কারণে স্কুলে হয়তো খুব একটা মাইক্রোস্কোপ রাখা হতো এবং খুব দামি জিনিস ছিল এবং ভারী ছিল। তা এবারে আমার আবিষ্কারটা সেইভাবেই তৈরি হতো যে ইকোনমিক্যাল। আমি যখন মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার করি এবং 300 টাকায় সেই মাইক্রোস্কোপ হাতে তুলে দিয়েছিলাম এবং প্রচুর বাচ্চা তারা ইউজ করছে, এবং আজ অবধি প্রায় টোটাল সারা পৃথিবীতে প্রায় 60,000-এর ওপরে ইউজার তারা এই মাইক্রোস্কোপ ব্যবহার করেন, মানে শুধু ভারতবর্ষে না, বিভিন্ন কান্ট্রিতেই আছে এই যন্ত্র ব্যবহার করেন, এবং এতটা সস্তা বলে এবং সবকটা সুবিধা যেগুলো একটা যন্ত্রের মধ্যে দেওয়া যায়, একটা হচ্ছে পোর্টেবল হবে, হ্যান্ডি হবে, ইউজার ফ্রেন্ডলি হবে এবং জিনিসটা খারাপ হবে না, মানে 20 বছর আগে যারা কিনেছে তারা এখনও ব্যবহার করছে। মানে এটাই আমার শুনলে ভালো লাগে, যখন কোনো সায়েন্স কলেজে কোনো প্রফেসর বলে যে স্যার আপনার যন্ত্র আজকে আমরা রেগুলার ব্যবহার করছি, তাহলে নিজের খুব মানে গর্ববোধ করি যে 20 বছর এমনি মাইক্রোস্কোপ 1 বছর পরে খারাপ হয়ে যায়, এটা 20 বছর পরে তারা ব্যবহার করছে, তা নিজের এটা খুব ভালো ফিলিং হয় আর কি। স্যার, আমরা একেবারে শেষ পর্বে এসে গেছি।
আমার একটাই প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে নতুন যারা আসছে এই প্রজন্মের, নতুন ইনোভেশন করতে চাইছে, আমরা দেখছি ছোট্ট থেকে প্রচুর বাচ্চা কাচ্চা এখন আছে যারা কিনা খেলতে খেলতে কিছু একটা তৈরি করে ফেললো, এবং অনেকে আবার আছে যাদের কিনা কিছু একটা করতে যাচ্ছে কিন্তু বাড়ি থেকে বাধা দিচ্ছে, না এটা কেন করতে গেলে এটা ভেঙে গেল। তো সেটা নিয়ে কি বলবেন? আমার ছেলে যখন মানে খুব ছোট ছিল, মানে আমি হয়তো আমার কাজের থেকে আসতাম, এসে দেখতাম হয়তো আমার কোনো একটা খুব দামি জিনিস সে হয়তো ভেঙে ফেলেছে, আমি কিন্তু তাকে কোনো বকিনি। সে কী করতো, 2 বছর 2.5 বছর বয়স, আমার যত দামি দামি জিনিস সে বার করতো, বার করে সেটাকে পুরো খুলে ফেলতো, খুলে ফেলে নিয়ে টেপ মুড়ে রাখতো। এগুলো কোনোদিনও তাকে বকিনি যে তুই কেন এটা করেছিস। তার কারণ হচ্ছে ওকে উৎসাহটা দিয়েছি। তা বাবা মার উদ্দেশ্য, আমি গার্জেনদের জন্য বলি, গার্জেনদের উদ্দেশ্য বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে কোনো বাচ্চাকে যদি তার ভেতরে যদি একাগ্রতা থাকে যে আমি কাজটা করতে পারবো, আমাকে এটা করতেই হবে, সবসময় আমি বলি সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার। সবসময় পজিটিভ অ্যাটিটিউড, কখনোই নেগেটিভের দিকে চলে যায় না এটা আমার দ্বারা হবে না, কখনো সেটা ভাবা উচিত না। সে যে কাজটাই করুক, সেটা পড়াশোনা করুক বা যে কাজটাই, সে চাকরি করুক, যাই করুক, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি করে সে একটা জায়গায় সে পৌঁছাতে পারবে। আর আরেকটা জিনিস আমি সবাইকে বলি যে নেট কম ঘাটতে, মানে নর্মালি কী হয় এখন ইউটিউবে সব যুগে সবাই দেখছে বা গুগলে দেখছে, কেউ যখন কোনো কিছু খুঁজে পাচ্ছে না সঙ্গে সঙ্গে গুগলে দেখে নিল, উত্তর পেয়ে গেল, কিন্তু তাতে কোনো তোর আদর্শ যে থেকেই সরে যাবে, মানে ও যেটা চাইছে যে নিজে কিছু করব সেটা থেকে সরে যাবে। সুতরাং ওই জায়গা থেকে, নেট থেকে যদি বেরোনো যায়, নিজের ভাবনা চিন্তা ধরে যদি সে এগোয়, তাহলে সে অ্যাচিভ করতে পারে। এবং আমি এখনও বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, আমি স্টুডেন্টের যারা পিএইচডি স্কলার তাদেরকেও সবসময় এটাই বলি যে তোমরা গুগল সার্চ করা বন্ধ করো, নেট ঘাটা বন্ধ করো, ইউটিউব ঘাটা বন্ধ করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের জায়গায় থাকবে। কারণ প্রত্যেকে যেটা নিজস্ব ভাবনা চিন্তা আসে এবং ইনোভেটিভ ওয়েতে ভাবতে হবে, যে 5 জন যেভাবে ভেবেছে সেইভাবে না ভেবে তার একটু অন্যদিকে যদি ভাবা যায়, তবে তো সে ওই জায়গাতে পৌঁছাতে পারবে। প্রথাগত ভাবনা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। একটা কাজ, যে কোনো একটা ঘটনা ঘটছে, তার মধ্যে নর্মালি যা যা কাণ্ড কারখানা ঘটে, সেইটার বাইরে তো আরও অনেক কিছু ঘটতে পারে। যে একটা ঘটনা, সেই ঘটনা বাইরে থেকে কী ঘটনা ঘটছে সেটাকে যদি সে খুঁজে বার করার চেষ্টা করে, তবে সে জায়গায় পৌঁছাতে পারে। তো এই জিনিসটা আমি সবাইকে মেসেজে দিই যে তোমরা গুগল সার্চ করা, নেট সার্চ করা, এগুলোকে বন্ধ করে তোমাদের নিজের ভাবনা চিন্তা করো। হতে পারে ভুল হবে, কিন্তু ভুল হতে হতেও কিন্তু একদিন সে শিখবে। আজকে ভুলটা সে জানতে পারবে কোন জায়গাটা সে ভুল হয়েছে, যদি সে নিজের পথ মতে এগোয়। কিন্তু সে যদি আগে অলরেডি অ্যাডভাইস পেয়ে গেল যে আমাকে এইভাবে এগোতে হবে, তাহলে নিজের নতুন ইনোভেটিভ ব্যাপারটাই চলে যাবে। এখন কিন্তু সেটাই ঘটেছে, নতুন আবিষ্কারটা চলছে না। তার কারণ হচ্ছে সবাই ওই নেট ঘাটছে। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু নেট কিছুই ছিল না, তখন না গুগল ছিল, না ইউটিউব ছিল, না কিছু ছিল না। তখন তো মানে আমাদের আগে যারা কাজ করেছে তাদের সময় তো কিছুই ছিল না, তারা তো করেছে। সুতরাং এখন কিন্তু মানে চিন্তাধারা পাল্টে গেছে। এই চিন্তাধারা থেকে আগে একটু ফিরে আসতে হবে, যে আমাদের অন্য লোক যা যা করে দিয়েছে, একটু সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম, সেটা করলে শিখতে পারবে না কেউ। আপনি এখনকার অভিভাবকদের সম্বন্ধে যদি কিছু বলেন। না, এখনকার অভিভাবকদের সম্বন্ধে এটাই, মানে আমি নিজে একজন মা হিসাবে এটাই বলবো যে বাচ্চাকে কিছুটা হলেও ফ্রিডম দেওয়া উচিত। আর ওই আমাদের যেটা হয় না যে আমরা একটা মানে কম্পেয়ার করি ভীষণ পাশের বাড়ির বাচ্চার সাথে, স্কুলের বন্ধুর সাথে, তো এই কম্পেয়ারটা একদম বন্ধ করা উচিত। কারণ কারোর সাথে তুলনা করলেই মানে যে ও পেলো, আমাদের সব মায়েদের সবার আগে এটা হয় যে ও 50-এ 50 পেলো, তুই কেন 30 পেলি। তো এই জায়গাটা থেকে মা বাবাকে সরে আসতে হবে যে আমার বাচ্চা যদি 30 পায়, আচ্ছা ঠিক আছে 30 পেয়েছিস, ঠিক আছে সামনের বার 35 পাবে। তাকে উৎসাহ দিলে সে কোনো না কোনো দিন 50 ঠিকই পাবে, কিন্তু তাকে 50-এর দিকেই ঠেলে দিই, সাথে যদি উল্টো রিয়াকশান করে যে আমি কিছুই পাবো না, তখন আমারই খারাপ ক্ষতি হবে। তো এটাই বলবো যে কম্প্যারিজনটা একদমই চলবে না, বাচ্চাকে বাচ্চার মতন থাকতে দিতে হবে। খালি এটাই দেখতে হবে যে ও যেন ঠিক পথে চলে। ও যাবে, যেমন আমরা ছোটোবেলায় হয় না যে একটা বাচ্চা হাঁটছে, তখন বাচ্চা যখন হাঁটে বাবা আমাকে ভীষণ কেয়ারফুল থাকে যাতে পড়ে না যায়। তো সেটা যতক্ষণ পর্যন্ত অ্যাজ এ গার্জেন বা পেরেন্ট হিসেবে ওটাই মাথায় রাখতে হবে যে পড়ে গেলে আমি ধরবো, কিন্তু ওকে যেতে দিতে হবে। এইটুকুই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার।